রক্তকে উপহাস করে কুরুচিপূর্ণ মন্তব্য করে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন আওয়ামী দালাল খ্যাত অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। তার এই অপ্রত্যাশিত পোস্ট মুহূর্তেই পরিণত হয় তীব্র ক্ষোভের দাবানলে। ছাত্র জনতার রক্তে কিনা এদেশের দ্বিতীয় স্বাধীনতাকে এমন সস্তা প্রোপাগান্ডায় রূপ দেওয়ার অপচেষ্টাকে কিছুতেই মেনে নিতে পারছে না নেটিজেনরা। এই শাওনের মতো যে লোকজন আছে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ভারতে পাঠিয়ে দিতে হবে। ভারত যেরকম বলে মুসলিমদেরকে তারা নাকি নামাজ পড়ার জন্য বাংলাদেশে পাঠিয়ে দিবে, পাকিস্তানে পাঠিয়ে দিবে, শাওনের মতো হিন্দুদেরকে, শাওনের মতো ভারতীয়দেরকে আমরাও ভারতে পাঠিয়ে দিতে পারি। আমরা ভারতে পাঠিয়ে দিতে চাই এই ধরনের কুলাঙ্গাদেরকে। মাহিয়া মাহি এই শাওন পেশাদার পতিতা এবং সমাজের নষ্ট মেয়ে, অসামাজিক কাজের জন্য তাদেরকে গ্রেফতারের আওতায় আনা উচিত। এদেরকে পারলে কোথাও আটকাই রাখা উচিত, নতুবা সমাজ দূষিত হবে। মাহিয়া মাহি বলছে যে শাওন হচ্ছে আমার বান্ধবী, আমরা একসাথে কাজ করি। তাকে নিয়ে সমালোচনা করায় আমি প্রতিবাদ জানাচ্ছি, আমাকেও সমালোচনা করেছে। আরে তুমি এলে বেশ্যা, তুমি পতিতা, তুমি চরিত্রহীন, তোমাদের কোনো চরিত্র নাই, তোমরা লুবি, তোমাদের ইজ্জতের কোনো দাম নাই, এইটাই তোমরা ভাঙাই খাচ্ছ, এইটাই বিক্রি করতেছো। আমরা তিনজনের নামে মামলা দিয়েছি। প্রথম আসামি হচ্ছে মেহের আফরোজ শাওন, তার নামে আমরা আজকে মামলা দিয়েছি। দ্বিতীয় আসামি হচ্ছে আপনার শান্তা ফারজানা। আমাদের তৃতীয় আসামি হচ্ছে মাহিয়া মাহি। আমরা তিনজনকে অতি দ্রুত আইনের আওতায় আনার জন্য রাষ্ট্র সংলাপ ফোরাম SDF তাদের নামে মামলা দিয়েছি। কেন মামলা দিয়েছি? জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আপনারা দেখতে পাবেন বা দেখছেন সরকার কর্তৃক বিভিন্ন রকম কর্মসূচি আসছে, যেখানে জুলাই স্তম্ভ সরকারিভাবে লুকাস্তর করা হয়, সেটাকে তারা প্রতীকী দিয়ে জোতাপেটা করেছে, অবমাননা করেছে। এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। আর আওয়ামী লীগ ও ভারতীয় দালাল মেহের আফরোজ শাওন, যে কিনা বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান হওয়ার পর থেকে এই পর্যন্ত সে বারবার জুলাই অভ্যুত্থানকে নিয়ে কটূক্তি করেছে, যে কারণে এবার বাংলাদেশের সর্বস্তরের মানুষই এই মেহের আফরোজ শাওন ভারতীয় দালালকে কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানাচ্ছে। সরকারের কাছে এখন দুটো অপশন আছে, অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করতে হবে, আর না হলে শাওন কিন্তু মবের শিকার হবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। অপশন আছে, হয় তাদেরকে মেহের আফরোজ শাওনকে, অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করতে হবে, আর না হলে তাকে অনাকাঙ্ক্ষিত, যেটি আমরা চাইছি না, কোনোভাবেই কাঙ্ক্ষিত না, এবং এটি হবে একটি বেআইনি কাজ। বরাবরই এটি বেআইনি কাজ এবং এটির সমালোচনা করেছি, এটির পক্ষে আমি মোটেই নেই। কিন্তু তারপরও যদি সরকার শাওনকে গ্রেপ্তার না করে, তাহলে শাওন কিন্তু মবের শিকার হবেন, যেটিকে আমরা মবক্রেসি, মবতন্ত্র, মব বলি। শাওনের ভাগ্যে কিন্তু তেমনটি জুটবার সম্ভাবনা দেখা যাচ্ছে, পুরো আশঙ্কা তৈরি হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। সো শাওন নামায় গত দুদিন ধরে কি ঘটছে নিশ্চয়ই আমরা সবাই অবগত আছি। আপনারা তো আছেনই, সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে কেউ নেই। আমি খুব বেশি অ্যাক্টিভ নই, আসলে একেবারেই অ্যাক্টিভ নই। সামাজিক যোগাযোগ মাধ্যমে কি হচ্ছে আমি খুব বেশি খোঁজখবর রাখি না সামহাউ। সো আপনারা অনেক অ্যাডভান্সড এই বিষয়ে, অনেকেই আপনারা খোঁজখবর রাখেন, প্রতি মিনিটে কি হচ্ছে আপডেটস আছে আমাদের কাছে। সো শাওন সম্পর্কে আপনারা কিন্তু অবগত আছেন কম বেশি। প্রিয় দর্শক শ্রোতা, জুলাই বর্ষপূর্তি, দ্বিতীয় বছরে পা দিয়েছি আমরা। জুলাই অভ্যুত্থান হয়েছে এই দেশে 2024-এর 5 আগস্ট। তো সেই বর্ষপূর্তিতে জুলাই মাসের 1 তারিখে, এটি ছিল গতকালকের আগের দিন, বুধবার, পহেলা জুলাইতে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, তো আমি তাকে অনেক সময় ভালোবেসে নডি বলে ডাকি, কারণ অভিনেত্রীর প্রতি শব্দ নটিকে আমাদের অঞ্চলে গ্রামের লোকেরা নডি বলে। তো এই নডি শাওন বুধবার পহেলা জুলাই একটি পোস্ট দিয়েছিলেন তার ফেসবুকে, আর সেই পোস্টকে ঘিরে এই দুদিন ধরে পুরো দেশ উত্তাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভবত সবচেয়ে বেশি আলাপ হচ্ছে এই শাওনের বুধবারের পোস্ট নিয়ে, যেই পোস্টে তিনি লিখেছিলেন জুলাই CDI হ্যাশট্যাগ দিয়ে জুলাই CDI লিখেছিলেন তিনি। প্রিয় দর্শক শ্রোতা, আমি আন্দাজ করছি যে CDI দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন আপনাদের প্রায় সকলেরই জানা আছে। আমার মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে যদি কেউ জনৈক অভিজ্ঞ প্রধান শিক্ষক থেকে থাকেন, এক্সপার্ট হেডমাস্টার, তার জন্য CDI কথাটিকে বাংলা একটি গাড়ির জন্য, গাড়িটি আড়াল করবার জন্য CDI দিয়ে লেখা হয়। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগোরিদমকে ফাঁকি দেওয়ার জন্য, কারণ বাংলায় সেই গাড়িটি ব্যবহার করলে অ্যালগোরিদম সেটি পছন্দ করবে না, রেস্ট্রিকশন আসতে পারে, তাই এই টার্মটি ব্যবহার করা হয় CDI। তো বাংলা একাডেমি ডিকশনারি আমাদের সিকে চ পড়তে বলছে, অর্থাৎ ইংরেজি সি লেটারটিকে চ উচ্চারণ করতে বলছে। তো যদি তাই হয়, তাহলে প্রথম আদ্যক্ষর সি দিয়ে আমরা চ পেলাম, ডি দিয়ে ইংরেজি ড বোঝায়, বাংলা দ বোঝায়, এক্ষেত্রে বাংলা দ নিতে হবে, আর আই দিয়ে রস্যই পড়বো আমরা। সো চ পেলাম, দ পেলাম, রস্যই পেলাম। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি CDI দিয়ে শাওন কি বোঝাতে চেয়েছিলেন। জুলাই CDI ভেবে দেখুন একবার, যেটি আজকাল অনেক কন্টেন্ট ক্রিয়েটার বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী দুচে কিংবা দুচি বাংলা টার্ম দিয়ে ব্যবহার করেন। আপনারা ঠিকঠাক করে নেবেন আগে পরে কোনটাকে কি নিতে চান। শাওন ঠিক এই কথাটি বোঝাতে চেয়েছেন।
তো শাওনের আমাদের জুলাই অভ্যুত্থান এবং জুলাই আন্দোলন সম্পর্কে এই ধারণা আমরা অনেকদিন থেকে দেখছি। শাওন কি ধারণা পোষণ করেন, শাওন কিভাবে জুলাই অভ্যুত্থানকে খাটো করেন, তুচ্ছ করেন, জুলাই যোদ্ধাদের যা ইচ্ছে তাই বলেন, অনেকদিন থেকে আমরা সেটি লক্ষ্য করছি। তো এইবারই দেখলাম শাওন সব সীমা ছাড়িয়ে গেছেন। প্রিয় দর্শক শ্রোতা, অনেক বছর আগের কথা, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে তখন আমি ছিলাম। তো আমি যেখানে কাজ করতাম, আমার কাজের জায়গায় একজন বাঙালি মহিলা ছিলেন, আমার কলিগ, শিক্ষিতা। তো অনেক বছর আগে থেকে যুক্তরাষ্ট্রে থাকছিলেন, তো যুক্তরাষ্ট্রের অনেক কিছু তার শেখা হয়ে গেছে। এর মধ্যে গালিগুলো শিখে ফেলেছেন। তো এফ ওয়ার্ড যেটি আছে, আমেরিকানরা পরস্পরকে যখন তখন বলে, এফ ওয়ার্ড ব্যবহার করে তারা, আই এফ ইউ এরকম। তো সে আমার কলিগ বাঙালি ভদ্র মহিলা, যেহেতু গাড়িটি শিখেছেন, নিজেকে স্মার্ট মনে করেন, তো একবার একটি অনুকূল পরিবেশে তিনি সুযোগ পেয়ে গেলেন। কোনো আমেরিকান কাস্টমারের, আমরা কাস্টমার সার্ভিসে ছিলাম দুজনই, আমি এবং উনি। তো সুযোগ পেয়ে গেলেন, আমেরিকান কাস্টমার কোনো কারণে তাকে বিরক্ত করেছেন। প্রত্যুত্তরে তিনি তাকে বললেন, এফ ওয়ার্ড ব্যবহার করলেন, আই এফ ইউ বললেন। তো তখন আমেরিকান কাস্টমারটি তাকে বললেন, ও প্লিজ ডু ইট, আই নিড ইট। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাকি কথাটি আপনারা বুঝে নেবেন। তিনি কি এই গাড়ি দিয়ে জিতেছিলেন নাকি হেরে গিয়েছিলেন? পরক্ষণে অবশ্য তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন। তাকে যখন সে আমেরিকান কাস্টমার বলেছিলেন, আই নিড ইট, প্লিজ ডু ইট টু মি, তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি ভুল করেছেন, এটি বলা তার ঠিক হয়নি। সো শাওন তেমন একটি ভুল করলেন। শাওন এটি করতে চান কিনা আমরা জানি না আসলে। আর জুলাই একটি কনসেপ্টের নাম, এটি একটি অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। জুলাইকে আমরা ধরতে পারি না, আমরা উপলব্ধি করতে পারি। আর গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আজকাল অভিযোগ করছেন যে শাওন তার অবদমিত কামের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে এইভাবে। সো আমি জানি না, আমি তাদের সঙ্গে একমত না। তারা বলছেন আর কি শাওনের অবদমিত কামের কথা বলছেন তারা। হ্যাঁ, একটা সময় ছিল, কারণও হয়তো ছিল শাওনের অবদমিত কামের, কিন্তু আজকাল তো সেটির দরকার হয় না। সেটি আর অবদমিত থাকবার দরকার নেই, চাইলেই প্রকাশ করা যায়, বাস্তবায়ন করা যায়, রিয়েলাইজেশন সম্ভব। তো এখন কেন সেটি হতে হবে? তাই আমি অনেকেই বলছেন, কিন্তু আমি তাদের সঙ্গে একমত না। তারা বলছেন যে অবদমিত কামের কারণে এই মহিলার মাথা খারাপ, তার মাথা ঠিক নেই, তাই তিনি জুলাই যুদ্ধ এবং জুলাই যুদ্ধ নিয়ে, জুলাই অভ্যুত্থান নিয়ে যা ইচ্ছে তাই বলছেন, যখন তখন যাকে তাকে। ইতিমধ্যে আমি ইতিপূর্বে আমার চ্যানেল থেকে একাধিক এপিসোড করেছি তাকে নিয়ে, তার এই অশ্রাব্য কথাবার্তা নিয়ে। তো আজও একটি এপিসোড করতে বাধ্য হলাম। তো আমি জানি না তিনি কি জিতেছেন নাকি হেরেছেন জুলাই সিডিআই বলে। নিজেকে অনেক স্মার্ট মনে করেন, স্মার্টও বলে তিনি, অনেক জায়গায় তার মুন্সিয়ানা আছে। তার অভিনয়ের একসময় বড় ফ্যান ছিলাম। তো এখন আর সেভাবে ব্যয় করতে পারি না, কারণ যেই মানুষটি অভিনয় পছন্দ করবে, মানুষটিকে তো কম বেশি পছন্দ করতে হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, শুধু শাওন না, অন্যান্য অভিনেতা অভিনেত্রী অনেকেই পছন্দ করতাম, কিন্তু যখন দেখলাম তাদের কালচারাল ফ্যাশিজমের চেহারাটি, অবাক হলাম। তাদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার আগের মতো রাখতে পারলাম না। নিশ্চয়ই আপনাদের অনেকের অবস্থা আমার মতো হয়েছে। একসময় ব্যয় করতাম, অপেক্ষা করতাম, আপনারা অপেক্ষা করছেন রুদ্ধশ্বাসে, কখন আমরা বাকির ভাইয়ের এপিসোডগুলো দেখবো। কোথাও কেউ নেই। আসাদুজ্জামান নূরের কথা বলছি, কোটি কোটি বাংলাদেশি মানুষ তার অ্যাডমায়ার ছিলেন। এখন কি পরিস্থিতি তাই? না। আচ্ছা, অনেকের ক্ষেত্রে কিন্তু বিষয়টি এরকমই ঘটেছে। আমরা তাদেরকে আগের মতো অ্যাডমায়ার করতে পারি না। কেন পারি না? হ্যাঁ, অভিনেতা অভিনেত্রী কালচারাল এরিনার অনেকেই আওয়ামী লীগ করতে একটি সময় আমরা দেখেছি। তাদের অনেকেরই ভুল ধারণা ছিল, ভুল ধারণাই বলবো, যে আওয়ামী লীগ একটি প্রগতিশীল দল, শেখ হাসিনা খুব প্রগতিশীল মানুষ, আর তারা যেহেতু কালচারাল এরিনার মানুষ, তারাও নিজেদের প্রগতিশীল মনে করেন, তাই তারা আওয়ামী লীগ করেন। তাতেও আমি দোষের কিছু দেখি না। কিন্তু যখন প্রমাণ হলো 15 বছর ধরে আওয়ামী লীগ এই দেশে মানবতা বিরোধী অপরাধ করেছে, বাংলাদেশের কয়েক লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা, আওয়ামী লীগের নেতাকর্মীরা, ইনক্লুডিং হাসিনা। কারণ হাসিনার ডিরেক্ট ইনভলভমেন্ট ছাড়া, গ্রিন সিগন্যাল ছাড়া এটি করতে পারেনি। তো দেশের টাকা বিদেশে লুট করে পাচার করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, এই দেশে আয়না ঘর করেছে, ক্যান্টনমেন্টকে তারা আওয়ামী অফিস বানিয়ে ফেলেছিল, রয়ের কার্যালয় ছিল আমাদের ক্যান্টনমেন্টে, দুঃখ রাখবার জায়গা পাই না, এই সব কিছু আমি আমলে করেছে। তখন তাদের কোনো কষ্ট দেখি না। একটি মানুষ কালচারাল এরিনার কখনো বলেননি যে আমি আওয়ামী লীগ করি, আমি আপনাকেও ভালোবাসি প্রিয় প্রধানমন্ত্রী, বাট আপনার এই কাজগুলো বা আপনার দলীয় নেতাকর্মীরা যা যা করছেন বা আপনার মানবতা বিরোধী যেসব কাজগুলো করছেন, এগুলো বন্ধ করতে হবে, এগুলো আমরা পছন্দ করি না। প্রিয় দর্শক শ্রোতা, একজন মানুষও কেউ আমাকে বলতে পারবেন না যে কোনো এই কালচারাল আঙিনার কাউকে দেখেছেন যারা একটু হাই প্রোফাইল, যাদের অ্যাডমায়ারার্স, ফ্যান্স, ফলোয়ার্স অনেক বেশি, তাদের কেউ কোনো একদিন মুখ খুলেছিলেন হাসিনার মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে? কেউ আমাকে বলতে পারবেন না। খুব দুঃখজনক। আমি নিজেও কোনোদিন দেখিনি, অনেক চেষ্টা করেছি খুঁজে বের করতে একজন মানুষ আছেন কিনা কালচারাল আঙিনার মানুষ এবং আওয়ামী লীগ করেন এবং হাসিনার এসব অপকর্মের বিরুদ্ধে কোনো একদিন মুখ খুলেছেন, কোনোদিন পাইনি। সবসময় হতাশ হয়েছে, অবাক হয়ে লক্ষ্য করেছি তাদের কাছে গণতন্ত্র, প্রগতিশীলতা, মানবাধিকারের সংজ্ঞা হলো আপনাকে আওয়ামী লীগ করতে হবে, শেখ হাসিনাকে সমর্থন করতে হবে, প্রয়াত শেখ মুজিবকে বাপ ডাকতে হবে, নিজের বাপের নাম ভুলে যাবেন, তখন আপনি প্রগতিশীল, তখন আপনার মানবাধিকার নিয়ে তারা কথা বলবেন। আপনি আওয়ামী লীগ না করলে আপনি জঙ্গি, তাদের সঙ্গে থাকলে আপনি সঙ্গী, আর আওয়ামী লীগ না করলে আপনি জঙ্গি। তারা কিন্তু আমাদের এইভাবে ক্যাটাগরাইজ করেছে কালচারাল আঙিনার লোকেরা, এবং সেটি তারা প্রকাশ্যে আস্ফালন দেখিয়েছে আমাদের হাসিনার শেষ সময়টিতে। হাসিনার একেবারে দ্বিতীয় টার্মের শেষ থেকে শুরু করে তৃতীয় টার্মের অল্পই হাসিনার সময় পেয়েছিলেন। এই সময়টিতে আমরা দেখেছি সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা, কি গায়ক, গায়িকা, অভিনেতা, অভিনেত্রী, তারা হাসিনাকে সন্তুষ্ট করবার জন্য কি না করেছেন, কিভাবে না তারা হাসিনার পদলেহন করেছেন, সব আমরা দেখেছি। তাদের অনেকেই এখন পলাতক, কেউ জেলে আছেন, কেউ পলাতক জীবনযাপন করছেন। এখন তাদের শিক্ষা হয়েছে কিনা জানি না। বিদেশে বসে তারা অনবরত আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনা নামক বিশ্বাসটির পক্ষে বয়ান তৈরি করে চলেছেন ক্রমাগত। তো মেহের আফরোজ শাওন ব্যতিক্রম নন, তিনিও তাদের একজন, এবং অজ্ঞাত কারণে শাওনকে আগে একবার পুলিশ হেফাজতে নিয়েছিল, কিন্তু পরে আবার তাকে ছেড়ে দেওয়া হয়। আমরা যতদূর জানি পরিবারের জিম্মায় নাকি তাকে ছেড়ে দেওয়া হয়, মুচলেখা দিয়ে তিনি সেখান থেকে রক্ষা পান। অনেকেই এখানে তার জামাতা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূসের উপদেষ্টা, আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের কথা বলেন, যে আসিফ নজরুলের শাশুড়ি হওয়ার কারণে শাওন সেই যাত্রা রক্ষা পান। কিন্তু এখন তো আসিফ নজরুল নেই, অন্তর্বর্তীকালীন সরকার নেই, ডক্টর ইউনূস নেই। বিএনপি সরকার 5 মাস ধরে ক্ষমতা আছে, এই 5 মাসে অসংখ্য উস্কানি কিন্তু শাওন দিয়েছে জুলাই অভ্যুত্থান নিয়ে। তো আমি কার কাছেই বা কি চাইছি? বিএনপির গায়ে লাগবে কেন? কেউ যদি জুলাই অভ্যুত্থানকে ছোট করে, জুলাই যোদ্ধাদের খাটো করে, এটি তো বিএনপির গায়ে লাগবার কথা না। কারণ বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলে দিয়েছেন যে তারা অ্যাক্টিং করেছেন জুলাই অভ্যুত্থান নিয়ে। সো জুলাই সম্পর্কে তাদের আবেগ কতটুকু আমি জানি না, আই স্ট্রংলি ডাউট ইট। তো এনিওয়ে, যেটি বলছিলাম, তো বুধবার দিন শাওন এই পোস্ট দিয়েছিলেন জুলাই সিডিআই হ্যাশট্যাগে, আর গতকাল বৃহস্পতিবার তিনি আরেকটি পোস্ট দিয়েছেন, এবং আগের পোস্টের যেসব রিয়াকশন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ করেছেন, ঘৃণা প্রকাশ করেছেন, তাকে প্রত্যাখ্যান করেছেন তার এই বক্তব্যকে, কিন্তু তার কিছু আসে যায়নি। গতকাল তিনি আবার আরেকটি পোস্ট দিয়েছেন প্রবল উৎসাহ উদ্দীপনায়। তার কাছে মনে হয়েছিল যে আগের পোস্টটি খুব সফল হয়েছে, তার ফলো আপ পোস্ট দেওয়ার দরকার। তিনি গতকাল আরেকটি পোস্ট দিয়েছেন। তো সেই পোস্টে তিনি
যেদিন হাসিনা পালিয়ে গেলেন 5 আগস্ট 2024 জুলাই আন্দোলনের প্রেক্ষিতে হাসিনাকে পালিয়ে যেতে হলো। তো সেই 5 আগস্ট দুপুরের পর লাখো জনতা ঢুকে পড়েছিলেন গণভবনে হাসিনা যেখানে থাকতেন, এবং সেখানে লুটপাট হয়েছে, অনেক কিছু হয়েছে, সেখানে ভাঙচুর হয়েছে, এবং অনেকে দেখা গিয়েছে হাসিনার রান্না করা খাবার, হাসিনার জন্য রান্না করা খাবার, দুপুরের খাবার খেতে। অনেকে সেখানকার পুকুরের মাছ ধরে নিয়ে গেছেন, অনেকে হাঁস ধরে নিয়ে গেছেন, অনেকে হাসিনার ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র নিয়ে গেছেন। তো কোনো দুর্বৃত্ত, হ্যাঁ আমিও তাদেরকে দুর্বৃত্ত বলবো, শাওন বলছিলেন যে 78 বছর বয়সী একজন মহিলার অন্তর্বাস নিয়ে অনেকে হাসি ঠাট্টা করছিলেন, সেটি নিয়ে শাওন দুঃখ প্রকাশ করছিলেন এবং বলছিলেন যে এখন জুলাই সিডিআই লিখলে তাদের লজ্জা হয়, তাদের খারাপ লাগে। তো সুশীল বলে গালি দিচ্ছিলেন, তিরস্কার করছিলেন, তো তারা কেউ সুশীল ছিলেন না। শাওন এখানে একটি বড় ভুল করেছেন। সেখানে নানা রকমের মানুষ গিয়েছেন, সেখানে গিয়েছেন প্রকৃত জুলাই যোদ্ধারা, অনেকে সেখানে গিয়েছেন জুলাই অভ্যুত্থানকে বাস্তবায়ন করতে সাহায্য করেছেন, সাধারণ মানুষ তারা গিয়েছেন, গণতন্ত্র চেয়েছেন, হাসিনার কবল থেকে মুক্তি চেয়েছেন, এমন সাধারণ মানুষ গিয়েছেন। আবার কিছু চোর ছাচর শ্রেণীর মানুষ সেখানে গিয়েছেন। তো চোর ছাচর বা নিম্নমানের মানুষেরা হাসিনার অন্তর্বাস নিয়ে আনন্দ ফুর্তি করেছে, হাসি ঠাট্টা করেছে, এটি সবাই করেনি, প্রকৃত জুলাই যোদ্ধাদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তো শাওন সেই বক্তব্য এবং সেই ভিডিও ক্লিপ শেয়ার করেছেন, করে কিছুটা আনন্দ পেয়েছেন। জুলাই যোদ্ধাদের আবার খারাপ করেছেন, তিনি বোঝাতে চেয়েছেন যে এরা খুব খারাপ মানুষ, জুলাই অভ্যুত্থান খুব খারাপ জিনিস, এটি বরাবর চেষ্টা করছেন শাওন বোঝাবার জন্য। সেটি তিনি গতকালকে পোস্টে কিন্তু আবার আমাদের বুঝিয়ে দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে আমার শাওনের জন্য আফসোস হচ্ছে, কারণ শাওন হাসিনার ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র মানুষ নিয়ে গেলে বা সেগুলো নিয়ে হাসি ঠাট্টা করলে শাওনের খারাপ লাগে। কিন্তু শেখ হাসিনা যখন বাংলাদেশে আয়নাঘর করেছিলেন, শেখ হাসিনা যখন আয়না করে মানুষ গুম করছিলেন, শেখ হাসিনা যখন মানুষকে নির্যাতন করে মেরে ফেলছিলেন, অসংখ্য মানুষকে মেরে ফেলেছেন বিভিন্ন বাহিনীর সহযোগিতায়, তখন মেয়েদের সেখানে ধরে নেওয়া হতো, মেয়েদের সেখানে টর্চার করা হতো, টর্চার করতে করতে অনেক সময় কোনো মেয়ের পিরিয়ড হয়ে যেত। সেই কথা আমরা জেনেছি তাদের নিজের জবানবন্দিতে। এই গল্প শুনে বিদেশিরাও কেঁদেছেন, সারা পৃথিবীর মানুষ কষ্ট পেয়েছেন যে এটিও একটি সরকার করতে পারে। তখন কি এই শাওনেরা কোনোদিন মুখ খুলেছেন? 78 বছর বয়সী হাসিনার অন্তর্বাস নিয়ে শাওনদের দুঃখ আছে, নবনীতার দুঃখ আছে। দেখলাম নবনীতা শাওনের এই বক্তব্যকে, এই ফেসবুক পোস্টকে এন্ডোর্স করেছেন, নবনীতাও হাসি ঠাট্টা করছেন, বরাবরই করেছেন। আনিস আলমগীর মাসের পর মাস আমরা দেখছি জুলাই যুদ্ধকে খাটো করবার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এরকম আরো অনেকে আছেন, তো তাদের মুখ থেকে একটি বারের জন্য আমরা হাসিনার অপকর্মের নিন্দা শুনিনি, কোনোদিন শুনিনি হাসিনা কি কি মানবতাবিরোধী অপরাধ করেছেন, যেটি করা হাসিনা ঠিক হয়নি, একটি বারের জন্য আমরা শুনতে পারিনি। তো এখন তাদের সমস্ত বয়ান হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, আর আমাদের সেটি সহ্য করতে হচ্ছে। তো আমি সহ্য করলেও বাংলাদেশের আরো অনেক মানুষ আছেন, তারা সেটি সহ্য করবেন না, যারা জুলাই অভ্যুত্থানে সরাসরি ভিকটিম হয়েছেন, তারা কিন্তু সেটি সহ্য করবেন না। তাই বলছিলাম শুরুতেই, প্রিয় দর্শক শ্রোতা, সরকারের কাছে দুটো অপশন আছে। শাওনের নিরাপত্তার জন্যই শাওনকে গ্রেপ্তার করা দরকার, গ্রেপ্তার করে জেলে রাখা দরকার শাওনকে অনির্দিষ্টকাল পর্যন্ত, যতক্ষণ না শাওন তওবা করে বেরিয়ে বলছে যে আমি আর হাসিনার পক্ষে বয়ান তৈরি করবো না, হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছিলেন আমি বুঝতে পারিনি, ততদিন পর্যন্ত তাকে কারাগারে রাখা দরকার। এতে তারও লাভ হবে, মবের হাত থেকে তিনি বেঁচে যাবেন, না হলে যে কোনো দিন যে কোনো কিছু। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।